গুমের অভিযোগে ট্রাইব্যুনালে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে, দোষী সাব্যস্ত হলেই বরখাস্ত জানালেন অ্যাডজুটেন্ট জেনারেল। ধানের শীষ প্রতীক নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টির অভিযোগ বিএনপির, নির্বাচনী গাড়িকে গন্তব্যে নিয়ে যাওয়ার আহ্বান। আসন্ন নির্বাচনে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন ও নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ বললেন সিইসি, গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং অন্তিম বিদায়ে সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত বরেণ্য শিক্ষাবিদ মঞ্জুরুল ইসলাম, বাদ-জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। গুমে জড়িত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাম আসা ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের গ্রেফতারি পরোয়ানা এখনও সেনাবাহিনীর হাতে পৌঁছায়নি। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল এর নির্দেশনা দেন। আগামী ২১ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশনা দেয়া হয়। শনিবার বিকেলে সেনা সদরের সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। এতে তিনি বলেন, আইসিটিতে ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া একজন আত্মগোপনে আছেন আর বাকিরা অবসরপ্রাপ্ত। ২৫ জনের ভিতরে বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে ৯। এলপিআর বা লিভ রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো ১। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে ১৫ জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। সেনা সদর গ্রেপ্তারি পরোয়ানার কোনো কাগজ পায়নি জানিয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকেও সেনা হেফাজতে অথবা পুলিশের মাধ্যমে ট্রাইব্যুনালে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। যখনই এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়, এটা শুধু পুলিশে করবে তাও না, ইন্ডিভিজুয়াল যদি মনে করে কোর্টে যেন হাজির হয়ে গেলাম, মহামান্য আদালত আমার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, প্লিজ অ্যারেস্ট মি, হি ক্যান ডু ইট। সেনাবাহিনী গুম কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান এই কর্মকর্তা। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। ২ দিন পেছালো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠক শেষে কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, এটি ঐতিহাসিক ঘটনা হওয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে তারিখ পরিবর্তন করা হলো। দেশ নির্বাচনী গাড়িতে উঠে গেছে মন্তব্য করে একে গন্তব্যে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক্ষেত্রে কারো জন্য অপেক্ষা করা হবে না। আর প্রতীক নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টির অভিযোগ করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে পরাজিত শক্তির পুনরুত্থানের আশঙ্কাও জানান তিনি। শনিবার গাজীপুরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বিএনপি নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় এ স্মরণ সভার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন হান্নান শাহর রাজনৈতিক দর্শন তুলে ধরেন। বিএনপিকে সংস্কারপন্থী দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই ১৭ বছর লড়াই করেছে তার দল। যারা আমাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা পানির আলোতে গিয়ে আসবে। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তারা।
পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফরাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, পুরো নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই না। উপদেষ্টাদের কেউ কেউ একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন, আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য মুখপাত্র করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। এদিকে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতীক নিয়ে বিতর্ক সৃষ্টি করে গণঅভ্যুত্থানের ঐক্য নষ্ট করা হচ্ছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? সন্ত্রাসী চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। এই সদস্য হওয়ার শর্ত আছে যারা সমাজ বিরোধী, যারা নানা ধরনের অপকর্মে যুক্ত, যারা জনগণের কাছে ভীতির সঞ্চার করে, এরা বিএনপির সদস্য হতে পারবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এ নির্বাচনে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। শনিবার চট্টগ্রামে এক নির্বাচনী কর্মশালায় বিধি অনুযায়ী কাজ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ইসি পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা দেবে বলেও জানান সিইসি। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভোট গ্রহণের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। এতে অংশ নেন ৭০ জন নির্বাচনী কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি এএম নাসির উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, আইনের শাসন কাকে বলে এই নির্বাচনের মাধ্যমে সেটা দেখাতে চাই ইসি। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল দ্যাট ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে, আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করে সিইসি বলেন, এক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। যতক্ষণ আপনারা আইনের মধ্যে থেকে বিধি অনুযায়ী, আইন অনুযায়ী কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে, পূর্ণ সহযোগিতা দিয়ে যাবে, সেই এসিউরেন্স আমি আপনাদেরকে দিচ্ছি। তিনি বলেন, প্রিসাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তারাও অপরাধী হিসেবে গণ্য হবেন। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেব ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। এদিকে কর্মশালায় অংশ নেওয়া বক্তারা বলেন, এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে গুজব, অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম ও এআই এর অপব্যবহার। আফরিন পপি, মোহনা সংবাদ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানালেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গণমাধ্যম কর্মীদের নির্বাচনী সংবাদ সংগ্রহের সুষ্ঠু ও নিরাপদ করতে তাদের সঙ্গে আলোচনা করে ইসিকে গণমাধ্যম নির্দেশিকা প্রণয়নের পরামর্শ দেন তিনি। শনিবার ডেইলি স্টেট সেন্টারে বিজেসি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন সাখাওয়াত হোসেন। গণমাধ্যমের জন্য ইসি প্রস্তাবিত নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতার বাধা বলে উল্লেখ করেন সাংবাদিকরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। নির্বাচন নিয়ে মানুষের অতীত অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। বিশেষ করে বিগত 3টি নির্বাচন ইতিহাসের সবচেয়ে বাজে দৃষ্টান্ত হয়ে আছে। বিতর্কিত এই নির্বাচনগুলোতে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করেছে তৎকালীন সরকার। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে ইতোমধ্যেই গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবিত নীতিমালার অসঙ্গতি নিয়ে এ সেমিনারের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। গণমাধ্যম কর্মীরাও হয়রানির শিকার না হয়ে তার কাজটা করতে পারবে, সেই লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন। প্রস্তাবিত নীতিমালাকে 24-এর নির্বাচনের কপি পেস্ট বলে মন্তব্য করেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক রাজা। অতীতে যে সমস্ত ইলেকশনগুলি নিয়ে অনেক বিতর্ক আছে, সেটার মূল কারণ ছিল সরকার যেভাবে চেয়েছে সেভাবে ইলেকশনটা হয়েছে। এবার যেহেতু সরকারের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার,
ভালো ইলেকশন করতে না পারার কোনো কারণ নেই, কিন্তু ইলেকশন কমিশন যদি আগের ধারাতেই চলতে থাকে, ওই যে কপি পেস্টের ধারা, তাহলে ইলেকশনটাও আগের মতোই কপি পেস্ট হবে। প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে কেন্দ্রের প্রবেশকে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি এই নীতিমালার নানান অসঙ্গতি নিয়েও নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। যদি নির্বাচন কমিশনকে অবহিত করে আমার কেন্দ্রে প্রবেশ করতে হয়, তাহলে আমাকে কেন নির্বাচন কার্ড দিচ্ছে, আমাকে সেখান থেকে কার্ড সংগ্রহ কেন করতে হচ্ছে? ইসি ও গণমাধ্যমের উদ্দেশ্য একই হওয়ায় সাংবাদিকদের নিয়ন্ত্রণের মতো অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান সিনিয়র সাংবাদিকরা। যদি আমাদের উদ্দেশ্য এক হয়ে থাকে যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, তাহলে সেই উদ্দেশ্যে সংবাদকর্মীদের জন্য যে ব্যারিয়ারগুলো রাখা হয়েছে সেটাকে আমার বেশি মনে হয়েছে। ঘটনা ঘটছে তখন আমি ওখানে যে যিনি চিফ আছেন ওই সেন্টারে, তার পারমিশন নিয়ে ঢুকতে হবে, এটা কোনো যৌক্তিক কোনো কারণ না। এ সময় প্রস্তাবিত নীতিমালার সংশোধনীর প্রস্তাব তুলে ধরেন RFEDর সভাপতি কাজী জেবেল। কার্ড থাকলে কেন্দ্রের প্রবেশ সহ সরাসরি সম্প্রচার, ভোট কেন্দ্রে অবস্থানের সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ও রেডিও যুক্ত আসন ভিত্তিক মিডিয়া সেল, মোটরসাইকেল ব্যবহার সহ বেশ কিছু সংশোধনী তুলে ধরা হয়। আমরা বলছি না, এটা 15 দিন আগে যাতে স্ক্রুটিনিটা সহজ হয়। সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারের অংশ হিসেবে নয়, সাবেক নির্বাচন কমিশনার হিসেবে গণমাধ্যম নীতিমালার জটিলতা সংশোধনে ইসিকে অনুরোধ করেন তিনি। কেন্দ্রে যেতে প্রিজাইডিং অফিসারের পারমিশন লাগবে, এটা সঠিক হলো না। আমি রিকোয়েস্ট করব নির্বাচন কমিশনকে এই বিষয়টি চিন্তা ভাবনা করতে। Your eyes should be absolutely crystal clear and you act on them, put less restriction. গণমাধ্যমের নীতিমালা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই তা চূড়ান্ত করার পরামর্শ দেন সাবেক এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনকে আবার অনুরোধ করব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অন্তিম বিদায়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে বরেণ্য এই ব্যক্তির মরদেহ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে বৃষ্টি উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে আসেন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী সহ সর্বস্তরের মানুষ। তারা বলেন, এই গুণীর বিদায়ে দেশের যে অপূরণীয় ক্ষতি হলো তা কিছুতেই পূরণ হবার নয়। মফিউর রহমানের রিপোর্ট। বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ডক্টর মঞ্জুরুল ইসলাম শুক্রবার বিকেলে সবাইকে কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমান নিপাট ভদ্রলোক এই সাদাসিধে মানুষটি। তার অন্তিম বিদায়ে প্রকৃতিও যেন বেদনাবিধুর। সাত সকালে সে কথাই জানান দিল অঝোর ধারার বৃষ্টি। এই বৃষ্টির কান্নার মাঝেই সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন শিক্ষার্থী, সহকর্মী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সহ সর্বস্তরের মানুষ। তাকে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারের আইন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা। মঞ্জুর ভাই এমন একজন মানুষ যাকে সবাই সম্মান করে, তার জ্ঞানকে, তার প্রজ্ঞাকে আমরা সবাই সম্মান করি। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। উনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। অন্তিম শ্রদ্ধা জানান তার বন্ধুমহল, তার ছাত্রছাত্রী এবং অসংখ্য ভক্ত গুণগ্রাহী। গুণীজনের এই চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। দেখো, বৃষ্টিটাও সেরকম নেমেছে, মানে প্রকৃতিও কিন্তু রেসপন্ড করে। তিনি শিল্পবোদ্ধা ছিলেন, তিনি জনপ্রিয় শিক্ষক ছিলেন, তিনি শ্রেণীকক্ষে তার মতো এরকম প্রিয় শিক্ষক আমরা দেখিনি। আমার কাছে উত্তর ঔপনিবেশিক কালে বাংলা সাহিত্যের অনন্য গল্পকার হিসেবে সৈয়দ মঞ্জুরুল ইসলাম অনন্য। সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি তরুণদেরকে সবসময় উৎসাহিত করেছেন, তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন। অপূরণীয় ক্ষতি নানাভাবে, কারণ আমাদের কাছে তিনি শুধুমাত্র গুণী ব্যক্তিত্ব এইভাবে বললে কমপ্লিট হবে না, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে অনুষ্ঠিত হয় জানাজা। পরে তাকে অন্তিম শয়নে শায়িত করা হয় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন, সেখানে বাংলাদেশের হিস্সা মাত্র $850 মিলিয়ন। ডিসিসিআই বলছে কার্যকর হালাল ইকোসিস্টেম ও আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেশন বোর্ডের অভাবে দেশে হালাল পণ্য শিল্পের বিকাশ হচ্ছে না। যদিও হালাল পণ্যের বিকাশে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়ার কথা বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এক্ষেত্রে আলাদা একটি ইকোনমিক জোন সৃষ্টির কথা ভাবছে বিডা। রাজধানীতে এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। স্কুল পর্যায় থেকেই পাঠ্য বইয়ে মানসিক স্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্তির তাগিদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায়। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনায় তিনি বলেন, এ রোগে আক্রান্ত ব্যক্তির পরিবারে স্থবিরতা নেমে আসে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতন ও সহনশীল হতে হবে। মানসিক স্বাস্থ্যকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করার কথাও জানান বিধানচন্দ্র রায়। আমরা স্কুলে মেন্টাল হেলথ সার্ভিস ডেভেলপ করতে পারি কি না, আমরা কিছু করতে পারি কি না, আমরা সেই চেষ্টা করব। আমাদের দেশের শিক্ষিত মানুষজনের মেন্টাল হেলথ এবং এর সার্ভিস নিয়ে সব পিকুলিয়ার ধারণা রয়ে গেছে, সব পিকুলিয়ার সব প্রেজুডিস রয়ে গেছে এবং তারা সময় মতো সেটা কখনোই নিতে চান না। গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি কাজে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিলেটের গোয়াইনঘাট তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেন। পরে বিকেলে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাহি মাজারে নামাজ আদায় শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে 2015 সালের 10 মে তাকে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের শিলং নেওয়া হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জনগণের কল্যাণ ও মানব সম্পদ উন্নয়নের জন্য বিএনপি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। সে লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সামাজিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর পল্লবীতে বেগুনটিলা রোডে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে আমিনুল হক বলেন, এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাড়া তো মরে যাব, আমাদের কোনো চিকিৎসার টাকা পয়সা নাই, উনি তো ভালোই চিকিৎসা করে দিচ্ছেন। উনি যে এই পদ্ধতিটি নিছে, উনি অনেক ভালো জন্য নিছে, গরিবরা অনেক ওষুধ পাচ্ছে। অসহায় মানুষের চিকিৎসার কথা চিন্তা করে ঢাকা 16 আসনের রূপনগর ও পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের জন্য প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। খুব ভালোই করছে, এর জন্য আমরা তাকে খুব ধন্যবাদ জানাইতেছি। তো বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর মতো সামর্থ্য আমাদের নেই, ভাইয়া আমাদের এই ব্যবস্থাটা করে দিছে, তার জন্য অনেক ধন্যবাদ। উত্তর সিটির 2 নম্বর ওয়ার্ডে পল্লবীর শহীদবাগ বেগুনটিলা এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নুর সালাম। জানান, নির্বাচনের পরেও চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। 16 আসনে একটি সরকারি হাসপাতাল স্থাপন করবেন এবং যাতে প্রতিটি ওয়ার্ডে খন্ড খন্ড করে আমরা এই মেডিকেল সেবা দিয়ে যাবো আর কি, এটা আমাদের নির্বাচনের পরে চলবে। শহীদবাগ ও বেগুনটিলা এলাকায় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এলাকাটিতে চিকিৎসা সেবার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া সহ বিএনপি সরকার গঠন করলে ঊর্ধ্ববাসীদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। প্রত্যেকটি সামাজিক কার্যক্রম সবকিছু হবে আমাদের সাধারণ মানুষের জন্য। যে সমস্যাগুলো এখন সমাধান করা সম্ভব, সেই সমস্যাগুলো আমি চেষ্টা করছি দ্রুত সমাধান করার জন্য। আর যে সমস্যাগুলো এখন করা সম্ভব না, সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আগামীর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে। এলাকার সন্তান হিসেবে আমৃত্যু মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন আমিনুল হক। আমরা একটি বাসযোগ্য এলাকা তৈরি করতে চাই, যেখানে যাতে ভবিষ্যতে আর কোনো জলাবদ্ধতা সৃষ্টি না হয়। আমি কোনো নেতা হিসেবে আপনাদের পাশে থাকতে চাই না, আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, এবং আমি আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ আপনাদের সুখে দুঃখে সবসময় আমরা আপনার পাশে থেকে সকল সমস্যাগুলো সমাধান করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী জেলা ও ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চল উন্নয়ন, অবকাঠামো ও সরকারি সেবা বঞ্চিত। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM মাহবুবউদ্দিন খোকন দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমরা এডুকেশন অ্যাডভান্স, আমরা ধরেন অর্থনীতিতে অ্যাডভান্স, আমরা চাচ্ছি যে আমাদের আন্দোলনটাও শান্তিপূর্ণ হবে, অবশ্যই শান্তিপূর্ণ হবে। তবে যতগুলো নোয়াখালী ডিরেক্ট না ঘোষণা হবে তত পর্যন্ত এই সরকার পরের সরকার যে সরকার হতে দেব, এই আন্দোলন চলবে ইনশাল্লাহ। সরকার আশা করি নোয়াখালীর বেশি কষ্ট দেন না, বেশি দিন আন্দোলন না করা লাগে। চট্টগ্রাম নগরের জিএসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। শরীফ নামের এই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 8:30টায় এই ঘটনা ঘটেছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। শরীফ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিইও এবং হেড অফ মার্কেটিং তসলিম চৌধুরী। আর সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ফেরদৌস নাইম পরাগ। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইমার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রধান কমিশনার শহীদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মিনহাজ উদ্দিন ও ডক্টর আলামিন আগামী 2 বছরের জন্য 21 সদস্যের কমিটি গঠন করেন। এতে সহসভাপতি পদে চ্যানেল আইয়ের জিয়াউল হক সুমন, স্টার নিউজের জহিরুল ইসলাম এবং ইটিভির জাকারিয়া হোসেন জয়, যুগ্ম সম্পাদকের 2 পদে গ্লোবাল টিভির রফিকুল রহমান নিক্সন ও বিজয় টিভির মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক এটিএন বাংলার আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক দুরন্ত টেলিভিশনের আশিকুর রহমান অভি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিটিভির দিন ইসলাম তপু, প্রচার প্রকাশনা সম্পাদক এখন টিভির সরকার হানিফ রাফি, মহিলা বিষয়ক সম্পাদক চ্যানেল আইয়ের লিমা আক্তার শিমু, আইন সম্পাদক এটিএন নিউজের কারিন কামাল এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল 9-এর সাইফুল আলম তপু। এছাড়া নির্বাহী সদস্যের 7টি পদে নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টিভির আব্দুল সালাম সোহাগ, 71 টিভির সোহাগ হোসেন, দেশ টিভির আরিফুল ইসলাম রাজীব, এসএ টিভির শাকিলুর রহমান, এশিয়ান টিভির মাহমুদ জনি, ইন্ডিপেন্ডেন্ট টিভির SM জুবায়ের এবং ডিবিসি নিউজের AK রাশেদুল। সবার সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান ইমার নবনির্বাচিত সভাপতি তসলিম চৌধুরী। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে নির্বাচন কমিশনার এবং ইমার সকল সদস্যরা যারা আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করেছে, তো এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত বড় গুরু দায়িত্ব যে আমার কাঁধে দিয়েছে, আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, আমি যেন সেটা সম্পূর্ণভাবে সৎভাবে পালন করতে পারি। আমার এই টিম নিয়ে যেন আমি সুন্দর একটি সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারি। আগামী নভেম্বরে শুরু হচ্ছে ভিস্তা 5ম জাতীয় পুরুষ ও নারী ফুট ভলি প্রতিযোগিতা 2025। বিভিন্ন জেলা ও সংস্থার 40টি নারী ও পুরুষ দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে রাজধানীতে ভিস্তা ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ফুট ভলি অ্যাসোসিয়েশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক আজম আলী খান ও ভিস্তার পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পিআর FM ইকবাল বিন আনোয়ার ডন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গুমের অভিযোগে ট্রাইব্যুনালে নাম আসা 15 কর্মকর্তা সেনা হেফাজতে। দোষী সাব্যস্ত হলেই বরখাস্ত, জানালেন অ্যাডজুটেন্ট জেনারেল। ধানের শীষ প্রতীক নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টির অভিযোগ বিএনপির, নির্বাচনী গাড়িকে গন্তব্যে নিয়ে যাওয়ার আহ্বান। আসন্ন নির্বাচনে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন ও নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ, বললেন সিইসি। গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং অন্তিম বিদায় সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত বরেণ্য শিক্ষাবিদ মঞ্জুরুল ইসলাম, বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।